Namaskar, welcome to Sunrise Presents the number 1 season 8, co-powered by Dabur Red Pay, special partner Cucina Small Appliances. দিদিদের সুখ দুঃখের গল্প শোনা, তাদের পাশে থাকা, গুণের কদর করা এবং তাদের জীবনের একটা স্মরণীয় দিন উপহার দেওয়ার মঞ্চই হলো দিদি নাম্বার 1। দেখবো আজকে কোন চারজন দিদি আমার এই মঞ্চে আসছেন। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছে রাখি দে সরকার। নমস্কার দিদি, আমি কোচবিহার থেকে এসেছি। নিজের চেষ্টায় কি করে স্বপ্ন পূরণ করছি এবং আমার বাবা মায়ের পাশে দাঁড়িয়েছি সেই গল্পই আজ তোমার সাথে করব। শুনো তোমার সব গল্প রাখি। মৌমিতা চট্টোপাধ্যায়। নমস্কার দিদি, আমি গুপ্তিপাড়া থেকে এসেছি। পড়াশোনাকে অস্ত্র করে কিভাবে একা নিজের জীবনে আমি এগিয়ে চলেছি সেই গল্পই আজ আমি তোমার সঙ্গে করব। ওকে, শুনবো। এরপর আছে সম্প্রীতা কুন্ডু। নমস্কার দিদি, আমি কৈখালি থেকে এসেছি। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার 4 মাস হলো মাত্র বিয়ে হয়েছে, সেই গল্পই আজ তোমাদের কাছে বলবো। আচ্ছা, শেষে আছে রেনিকা সোম। নমস্কার দিদি, আমি ত্রিবেণী থেকে আসছি। টেলারিংয়ের ব্যবসা করে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়েছি এবং বাবার পাশে থাকতে পেরেছি তার গল্পই আজ তোমার কাছে করতে এসেছি। আচ্ছা, শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মেভে জয়তে। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটারের মাস্টার্ড অয়েল। প্রথমে একটু কথা বলবো রাখির সাথে। আমি মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বড় হয়েছি। আমার বাবার একটি ছোট্ট ব্যবসা আছে। আমরা 2 বোন 1 ভাই। দিদির ছোটবেলার থেকে বাবা কোনোদিনও বুঝতে দেয়নি যে অভাব কি জিনিস, কিন্তু বুঝতে পারতাম যে এতটুকু ছোট একটি ব্যবসা থেকে বাবার হাতে পুরোটা সংসার। তো ছোট থেকেই আমাদের জেদ ছিল যে বড় হয়ে কিছু একটা করতে হবে এবং বাবার পাশে দাঁড়াতে হবে। দিদি, আমাদের খাসের জমিতে বাড়ি, মানে সরকারি জমিতে আমাদের বাড়ি। তো দিদি, এরকম অনেক আত্মীয় স্বজন আছে যারা ছোট থেকে আমি দেখেছি যে আমাদের পরিচয় দিতেও লজ্জা পেত যে সরকারি জমিতে বাড়ি করে থাকে। তারপর আস্তে আস্তে বড় হলাম, উচ্চ মাধ্যমিক পার হলো তখন দিদি আমি একটা ছোট্ট কাজ পেলাম। সেটা হচ্ছে রোড সাইড যে বিজ্ঞাপনগুলো হয় এবং পুজোর প্যান্ডেলে যে বিজ্ঞাপনগুলো হয় সেখানে আমি ভোকালিস্টের কাজ পেলাম। ভোকালিস্টের কাজ বলতে কিরকম? ভোকালিস্টের কাজ বলতে দিদি, পুজোর প্যান্ডেলে যে বিজ্ঞাপনগুলো চলে বা সরকারি যে নিয়ম কানুনগুলোর কথা বলা হয়, সেখানে আমার ভয়েস রেকর্ড করে ওখানে চালানো হয়। সেখান থেকে যা কিছু উপার্জন হতো চেষ্টা করতাম বাবাকে কিছু দেওয়ার। বাবা কোনোদিনও বলেনি, কিন্তু তবুও চেষ্টা করতাম যে বাবাকে যেন কিছু হেল্প করতে পারি। আস্তে আস্তে সেকেন্ড ইয়ারে পড়া, তখন আমি একটি ভিআরপি মানে ভিলেজ রিসোর্স পার্সনের একটি কাজ পাই গ্রামীণ সম্পদ কর্মী হিসেবে। সেখানে দিদি পারিশ্রমিকটা কম হলেও ভেবেছিলাম যতটুকু পারিশ্রমিক আসে ততটুকু দিয়ে যেন বাবাকে হেল্প করে নিজের পায়ে অন্তত দাঁড়াতে পারি। সেটা কিরকম কাজ ছিল? কাজটা হচ্ছে দিদি, আমাদের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সোশ্যাল অডিট হয়, সামাজিক নিরীক্ষা হয়। সেখানে গিয়ে আমাকে সেখানে রাস্তাগুলো যে 100 দিনের কাজ হয় সে 100 দিনের কাজগুলো করেছে কিনা, বা সেখানে বিভিন্ন ভাতা আছে সেই ভাতার স্কিমগুলো আদৌ টাকা তারা পেয়েছে কিনা, সব দেখাশোনা করতে হয়। সব দেখাশোনাগুলো আমাদের করতে হয়। এবং তারপরে দিদি সেখান থেকে আমরা আরেকটা কাজ পাই, সেটা হচ্ছে ব্লকের আন্ডারে। সেটা হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজের কাজ, মানে পতঙ্গবাহিত রোগের ওপরে কাজ। আচ্ছা। তো সেই কাজটাতে আমাদের সকালে বেরিয়ে যেতে হয়। আমাদের 2টো টিম আছে, কোন কোন বাড়িতে নোংরা জায়গা আছে কিনা কোনো বাড়িতে, তারপর সেই বাড়িতে কোনো জায়গায় জল জমে আছে কিনা, সেখানে মশার লার্ভা খোঁজা, যদি মশার লার্ভা পাওয়া যায় তারপর আমরাই দিদি কাঁধে মেশিন নিয়ে ধোয়া দেওয়া, সেখানে স্প্রে করা, সব তোমরা করো? সব আমরাই করি। আমাদের সাথে আরো মহিলারা আছে। এটা কোন এরিয়াতে করো? আমরা করি কোচবিহারের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত, মানে আমাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত। তোমাদের নিজেদের পঞ্চায়েত? হ্যাঁ, আমাদের নিজেদের পঞ্চায়েতে। তুমি ওখানেই থাকো? হ্যাঁ, আমি ওখানেই থাকি। আমার শ্বশুরবাড়ি ঘুঘুমারিতে, কোচবিহারে। আচ্ছা। তো ওখান থেকেই রোজ মানে যাতায়াত করতে হয়। আর শ্বশুরবাড়ির আমার সেকেন্ড ইয়ারে থাকতে বিয়ে হয়ে যায়। তো তারপর শ্বশুরবাড়ির কাছে আমার একটাই অনুরোধ ছিল, আমি যেন ভবিষ্যতে পড়াশুনোটা চালিয়ে যেতে পারি এবং আমি নিজের পায়ে অন্তত দাঁড়াতে পারি। আমি বাবা মার বড় মেয়ে, বর্তমানে নিজের বাবা মায়ের ছেলে যেরকম হয়ে উঠেছি, নিজের শ্বশুর শাশুড়ির ছেলেও সেরকম হয়ে উঠেছি। আমার হাজব্যান্ড একাই, তো হাজব্যান্ড সারাদিন বাড়িতে থাকে না, আমিও থাকি না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মার বা আমার বাবা মায়ের সমস্ত আবদারটা দিদি আমার কাছেই।
তো ইচ্ছে আছে দিদি বাবা মাকে একটা বাড়ি করে দেওয়ার, যেন ভবিষ্যতে কেউ কোনোদিনও বলতে না পারে যে সরকারি জমিতে বাড়ি করে থাকে, একটা কাজ করছি, বিএড করছি, সাথে সঙ্গে ভোকালিস্টের কাজটাও চলছে। এই কাজগুলো করে দিদি যতটুকু উপার্জন হয়, শ্বশুরবাড়িতে কোনোদিনও বলে না যে তোমাকে এতটা সংসারে দিতে হবে বা কিছু। আমার শ্বশুরমশাইয়ের উপার্জনেই সংসার চলে, আমার হাজব্যান্ড কিছুটা হেল্প করে। তো আমি চেষ্টা করি আমার বাবা মাকে আপাতত কিছু সাপোর্ট করার। কিন্তু বিয়ের পরে তো শ্বশুরবাড়ির অনেক কাজকর্ম থাকে, একটা দায়িত্ব তো আছে। বলতে পারি আমি খুব লাকি যে আমার বিয়ের আগের লাইফটা যেরকম ছিল, বিয়ের পরের লাইফটাও ঠিক সেরকমই আছে। শুধু একটা জিনিসের চেঞ্জ হয়েছে দিদি, আমার ঘুমটা চেঞ্জ হয়েছে। মানে বিয়ের আগে আমি 9টাতে ঘুম থেকে উঠতাম, বিয়ের পরে এখন আমি 7টাতে ঘুম থেকে উঠি, এটাই জাস্ট চেঞ্জ। বাকি সব ঠিক, বাকি সব ঠিকঠাক। শাশুড়ি মাই বাড়িতে সমস্ত কাজ টাজ করেন। ইভেন এরকমও হয় যে আমি খেয়ে ওখানেই হাত ধুয়ে চলে যাই, আমাকে বাসনটা পর্যন্ত মাজতে হয় না। মানুষের কোঅপারেশন পাও, কারণ তোমাকে তো রুরাল মানুষদের সাথেই মেইনলি কাজটা করতে হয়। হ্যাঁ, সহযোগিতা সবাই করে, কিন্তু ওই রোদ্রে জলে বৃষ্টিতে মানে খুব কষ্ট হয় কাজটা করতে, কিন্তু যেহেতু ভালোবেসে কাজটা করি তখন কিছু মনে হয় না। তারপর দিদি আমরা এরকম সচেতনতা শিবিরও করি বিভিন্ন মানুষদেরকে নিয়ে, যে ডেঙ্গু বা এনকেফ্যালাইটিস পতঙ্গবাহিত যে রোগগুলো হয় সেগুলো হলে আপনারা কি করবেন, কিভাবে চিকিৎসা করালে তারা ভালো হয়ে উঠবে। আমরা 4 বছর হয়েছে এই কাজে যুক্ত হয়েছি। তার আগে মোটামুটি 40% লোক এই পতঙ্গবাহিত রোগে আক্রান্ত হতো। এখন আমরা কাজ করার পরে দিদি 10% লোক আক্রান্ত হয়। তো চেষ্টা করি যেন আরও মানুষকে সচেতন করার, যে বাড়িতে যেন জলটা জমা না রাখে। একটা মশার লার্ভা হতে দিদি 1 দিন সময় লাগে। তো চেষ্টা করি যেন মানুষ বোঝে এই কথাগুলো। প্রথম দিকে যদি জ্বর হয় অন্তত গিয়ে ব্লাড টেস্টটা করিয়ে দেখা ভালো যে কি হয়েছে বা কি না হয়েছে। না হলে তো ভালোই, আর হলে তারপর চিকিৎসা করানো, এটাই করি। তাই তুমি খুশি আছো, ভালো আছো? হ্যাঁ দিদি, ভীষণ খুশি আছি। যা তুমি ভেবেছিলে যে আমি বাবা মার পাশে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াবো, রোজগার করব, হ্যাঁ, ভালো শ্বশুর বাড়ি, সবই তুমি পেয়েছো। সব পেয়েছি। খুব ভালো, সবাইকে নিয়ে ভালো থেকো রাখি। থ্যাংক ইউ দিদি, তুমি আশীর্বাদ করো যেন আমি ওদেরকে একটা অন্তত বাড়ি গিফট করতে তোমার পারি। স্বপ্ন যেন সফল হয়। হ্যাঁ দিদি, খুব ভালো থেকো। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে স্লিপ আছে, স্লিপে উঠবে, স্লিপ থেকে নামবে, হাতে একটা লাঠি থাকবে, সেটা দিয়ে 3টে হাঁড়ি ভাঙবে, ভেঙে আমার কাছে এখানে আসবে, আমি এখানে থাকবো, আমি হাতে একটা কাঠি দেবো, সেই কাঠি দিয়ে টানেলে ঢুকবে, 5টা যে বেলুন আছে সেই বেলুনগুলোকে ফাটাবে কাঠি দিয়ে, দিয়ে আবার আমার কাছে ব্যাক করবে। কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে, যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে রাখি। রাখি টাইমটা এবার দেখবো, 27 সেকেন্ড। ভেরি গুড। মৌমিতা, জীবনে অনেক লড়াই করেছো। হ্যাঁ দিদি, অনেক লড়াই সেইভাবেই করেছি। পড়াশোনা করে এগিয়ে গেছো। কি করছো এখন, কি করো? এখন দিদি আমি একটি স্কুলে চাকরি করছি, আর বাড়িতে তো টিউশন করছি, আমার মেয়ে আছে, শ্বশুরবাড়ি, সংসার সব নিয়েই দিদি রয়েছি। ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলাটা তো প্রথমে মামার বাড়িতে থাকতাম, তারপরে কিছুটা সময় আমার একটা হোমে কেটেছে, সেখানেই থেকে পড়াশোনা করেছি। কেন বাবা মা ছিলেন না? না দিদি, আমি মেয়ে হয়েছিলাম, তারপর থেকে আমার বাবা আসেনি। আজ 25টা বছর হয়ে গেল, আমার বাবা একটা দিনও আমার কাছে আসেনি। মা ছিলেন তো? মা তারপরেই মারা গিয়েছিলেন। মা কি করে চলে গেলেন? দিদি, আমার মায়ের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। তখন কি তুমি খুব ছোট? হ্যাঁ, তখন আমি ক্লাস 1-এ পড়ি, আর সেভাবে তখন মায়ের ট্রিটমেন্টটাও হয়নি।
তারপর তুমি মানুষ হয়েছিলে কোথায় জন্মের পরে? দাদু দিদার কাছে? দাদু দিদার কাছে বড় হয়েছি। তারপরে মাঝখানে আমাদের সংসারে দিদি এত অভাব হলো যে মামা আর আমার পড়াশোনা চালাতে পারছিল না। তখন বাধ্য হয়ে আমাকে একটি হোমে পাঠিয়ে দিল, অনাথ আশ্রমে। তারপরে সেখান থেকে আমার মাধ্যমিক হলো, তারপরে এইচএস এর পর আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তারপরে দিদি এখন চাকরি পেয়েছি। তো বিয়ে কে দিলেন ওখানে? হ্যাঁ, বিয়ে মামারা, দিদা, মামা, মাসি ওরাই বিয়ে দিয়েছে। বিয়ের পরে দিদি আমি অনেক সুবিধা পেয়েছি। বিয়ের পরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ডিএলএড করেছি, করে আমি এখন একটি স্কুলে চাকরি করছি। তুমি যে বাড়িতে তোমার বিয়ে হয়েছে, তোমার শ্বশুর শাশুড়ি স্বামী খুব ভালো, তার হ্যাঁ, মানে ভীষণ তোমাকে ভালো, support করে? ভীষণ ভালো। আমি যখন চাকরিটা পেয়েছি তখন আমার বেবি মাত্র 2 মাসের ছিল। 2 মাসের মেয়েকে ফেলে রেখে আমি চলে যেতাম, তারা মানে বুকে করে রেখেছে আমার মেয়েকে। তো যখন তুমি হোমে মানুষ হয়েছিলে, যখন তুমি হোমে থাকতে মমিতা, তখন তো মানে একদম ছোটবেলা থেকে তুমি হোমে রয়েছো, তো ওখানকার জীবনটা কেমন ছিল? দিদি ওখানকার জীবন তো ভীষণ কষ্টের ছিল, মানে সব দিক দিয়ে কষ্ট পেয়েছি, খাওয়া দাওয়ার দিক দিয়ে সব দিক দিয়ে কষ্ট পেয়েছি ওখানে। মানে এমনও দিন গেছে দিদি, আমাকে ভাতের জন্য মানে 30-35 জনের পরে আমাকে দাঁড়াতে হয়েছে। হয়তো দেখা গেছে প্রথম 20 জন ভাত পেয়েছে, তারপরে আর যে 10 জন ছিল তারা আর ভাত পায়নি। তখন কিন্তু আমাদের রাত্রিটা না খেয়েই কেটে গেছে। আবার পরের দিন সকালবেলা হয়তো পাউরুটি মুড়ি এই খেয়ে আর দিন গেছে। কিন্তু দিদি আজ আমি ভীষণ খুশি। আজ আমি যে মানে এত যে কষ্ট করেছি, আজ আমি সেই ফলটা পেয়েছি দিদি, সত্যি আমি পেয়েছি। এখন পরিবারে কে কে আছেন? এখন পরিবারে আছে আমার শাশুড়ি মা আছে, আমার শ্বশুর বাবা আছে, আমার হাজবেন্ড আছে আর আমার মেয়ে আছে। তো তুমি তোমার যে স্কুলে পড়াও সেখানে তো প্রচুর বাচ্চারা? হ্যাঁ, সেখানে প্রচুর বাচ্চা রয়েছে। এমনকি আমার যে আরো ম্যাডামরা রয়েছেন তারা ভীষণ ভালো, তারা ভীষণ আমাকে সহযোগিতা করেছে। বাচ্চাদেরকে আমি শুধু একটা জিনিসই বলি, দেখ যে শুধু তোরা পড়াশোনাটাকে অস্ত্র কর, মানে পড়াশোনার মতো ভালো জিনিস হয় না। পড়াশোনাটাকে যদি অস্ত্র করা যায়, জীবনে সব লড়াইকে জয় করা যায়, যুদ্ধকে জয় করা যায়। আর তোমার সেই স্বপ্নটা তুমি বরাবর রেখে এসছো। যখন তুমি হোমে ছিলে, এত কষ্টের মধ্যেও তোমার মাথায় ছিল যে আমি পড়তে হবে আমায়। আজ এই দিদি নাম্বারের স্টেজে এসে দিদি আমার এত ভালো লাগছে, মানে আমি আজ মনের কথাটা খুলে বলতে পারলাম। সত্যি আমি কাউকে দিদি বলতে পারি না, আজ আমি এখানে এসে মনের কথাটা বলতে পারলাম। আজ আমার ভীষণ হালকা লাগছে। আজকে এত কষ্ট করে এই জায়গাটা এসে পৌঁছেছো মমিতা, সবসময় সন্তানকে সেটা শেখাবে, বোঝাবে, কারণ সে তো জানে না তুমি কি ফেস করেছো জীবনে। তুমি তাকে মানুষ করতে গেলে তাকে কিন্তু তোমার কষ্টগুলো সবসময় তাকে বোঝাতে হবে, যাতে সে তোমার কষ্টটা বোঝে এবং তোমার পাশে সবসময় থাকে বড় হয়ে। তোমার এই ভালো দিন যেন সবসময় থাকে। একসময় অনেক কষ্ট করেছো, জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছো, এবং আরও জীবনে যা যা তোমার স্বপ্ন আছে সব যেন পূরণ হয়। ভালো থেকো মমিতা। দিন বদলের দাদাগিরিতে চলছে হুটোপুটি, সামলাতে হলে এদেরকে দাদার হবে ছুটি। তোর মা তোর বাবাকে কি বলে? ফুলটুসি। তোকে তো একটা বিশেষ নামে সবাই ডাকে। পিসিমা। আমি ফ্রিতে সবাইকে জ্ঞান দিই। প্রতিদিন স্কুলে যেতে হয়, নাহলে তুমি ডক্টর হতে পারবে না। আরে আমি তো ডাক্তার হবো না। ও ডাক্তার হবে না, আরে হিরো হবো। হিরো হবি? ও বাবু যায়, লাল জুতো পায়। শনি ও রবিবার রাত 9:30 জি বাংলা এইচডিতে। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Paste, special partner Cucina Small Appliances. এবার খেলতে আসছে মমিতা। এসো মমিতা। ধীরে ধীরে, আস্তে আস্তে। মমিতা খেলাটা শেষ করেছে ঝড়ের গতিতে 23 সেকেন্ড। সম্প্রীতা, তোমার সাথে একটু কথা বলবো। নমস্কার দিদি। নমস্কার। তুমি কি করো সম্প্রীতা? অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এখন চাকরি করছি। আমার 3 বছর হলো চাকরি। আমার ছেলেবেলার সম্বন্ধে বলতে গেলে, আমি আমার জন্মের একদিন পর থেকে আমার দিদা দাদুর কাছেই মানে থাকি। মানে আমি মানে এক বাড়িতেই আমার মা বাবা দিদা দাদু একসাথে থাকি। অ্যাকচুয়ালি আমার দিদা 3 মেয়ে, আমার মারা 3 বোন। তো আমার মা সবথেকে ছোট। তো যেহেতু 2 মাসই বাইরে চলে গেছে, সেজন্য আমার দিদা দাদু মাকে বিয়ে দিয়ে
নিজের কাছে রেখেছি। দারুণ মজা কেটেছে তো তাহলে। হ্যাঁ, কিন্তু আমার মানে মায়ের সেই সময় একটা মানে বাচ্চা মানুষ করার মতো, কেয়ার করার মতো ক্ষমতা ছিল না বলে দিদা মানে আমার জন্মের একদিন পর থেকে আমি দিদাদের কাছে রাতে ঘুমোতাম। আমার দিদা দাদু রাতের পর রাত জেগে থাকতাম যখন কাঁদতাম বা করতাম। মানে মা কি অসুস্থ ছিলেন? না না না, মায়ের আসলে খুব অল্প বয়সে বিয়ে হয়েছে না, মায়ের সেই সময় মানে একটা বাচ্চাকে কীভাবে কেয়ার করতে হয় সে অত বয়সে জ্ঞান ছিল না। আমি বাড়ির মানে ফার্স্ট মেয়ে, মানে নাতনিদের মধ্যে, ওই জেনারেশনের মধ্যে। তো আমার জন্মের পর থেকে আমি আমার মাসিদের প্রচণ্ড আদরের ছিল। ইভেন তাদের এখন সংসার হয়েছে, আমার আরও 3 বোন আছে মানে মাসিদের, কিন্তু আমি তাদের কাছে তাদের বড় মেয়ে হিসেবেই আছি। তো মানে আমি ছেলেবেলাতে আমার মানে মানুষ শুধুমাত্র মা বাবার ভালোবাসা পায়। আমি দিদা দাদু মা বাবা মাসি সবার ভালোবাসা পেয়ে মানে বড় হয়েছি। এই জন্য আমি মানে কখনো কিছু বুঝিনি যে মানে কষ্ট কি অভাব কি। আমার কাছে আমার দিদা দাদুর ভূমিকা মানে অনেক বেশি, মানে আমি তাদের ছাড়া ভাবতে পারি না। তাই যখন আমার বিয়ের কথা হচ্ছিল তখন আমার শুধু একটাই টেনশন হচ্ছে যে আমি মানে বিয়ে করে এমন কোনো বাড়িতে না যাই যেখান থেকে আমাকে তাদের কাছে আসতে দেবে না। মানে আমি ভাবতেই পারি না তাদেরকে ছাড়া আমার মানে জীবন। শুধু তা না, মা বাবা সবাইকে। তো ফার্স্ট যখন আমার হয়েছিল ম্যাট্রিমনি সাইডে আমি এমনি একটা নন পেড অ্যাকাউন্ট খুলেছিলাম জাস্ট দেখার জন্য যে কি হয়, কারণ বিয়ে তো করবো 2 বছর পরে 2020 ফার্স্টে বা 2020 লাস্টে। তো এই করতে করতে মানে অনেকে অ্যাকসেপ্ট, মানে আমি কারোর ফোন নাম্বার দেখতে পেতাম না, অ্যাকসেপ্টেন্স এলে আমি অ্যাকসেপ্ট করতে পারতাম। তো এই করে আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট এসেছিল। আমি ছবি দেখে ভাবছি এত বাচ্চা, মানে আমার থেকে অনেক বাচ্চা লাগছিল, কিন্তু এদিকে দেখছি আমার থেকে 4 বছরের সিনিয়র। হ্যাঁ, ভালো লাগছে না, তাও অ্যাকসেপ্ট করিনি, কি আর হবে। এই করে আমি একদিন অফিসে আছি, তখন আমার মানে শ্বশুরমশাই মানে আমার বাবা ফোন করেছে, আমারই ফোন নাম্বার দেওয়া ছিল। তো সেখান থেকে ফোন এলো, ফোন ধরে বললো হ্যাঁ আমি এরকম শুভ্রদীপ দত্তের প্রোফাইল থেকে আমি ওর বাবা বলছি। আমি ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে কথা বলবো। তো বাড়িতে গিয়ে বললাম, আমার অ্যাকচুয়ালি হাজব্যান্ডটা কলকাতার না, ওরা হচ্ছে কুচবিহার। আমার হাজব্যান্ড কলেজ চাকরি সূত্রে প্রায় 10-11 বছর ধরে এখানেই আছে, আর মেসে থাকতো। তারপরে এলো, ইভেন যিনি সকাল থেকে আসছিল, আমি বারবার করে আয়নার সামনে দাঁড়িয়ে এই বলি প্র্যাকটিস করছি না, ঠিক আছে আমি অফিসে কত লোকের সাথে কথা বলি, ম্যানেজারের সাথে কথা বলি, এর সাথে কথা বলতে কি আছে, মানে আমি এতটাই মানে নার্ভাস ছিলাম। তারপরে যখন সামনে যখন এলো দিয়ে কথাবার্তা বললাম, আমার ফার্স্ট ছিল যে তোমার কি প্ল্যান আছে অনসাইট যাওয়ার? আমি কিন্তু কলকাতা ছেড়ে যাব না, মানে আমি আমার দাদুকে ছেড়ে কিন্তু যাব না। ও বলছো না ঠিক আছে, আমার এরকম কোনো প্ল্যান নেই। তো ওই কথা থেকেই আমার মানে মেন ভালো লেগে গেছিলো। এত বাচ্চা লাগলো ছবিতে, আর সামনে এসে কি বড় হয়ে গেল? সামনে এসে ভালো লাগছিল, মানে আমার হাজব্যান্ড এসছে। কোথায়? ওই যে মা তো বাচ্চা ছেলে, আমার থেকে 4 বছরের বড়। ইভেন ওকে আমি এখন বলি আর ওয়েট কমিও না, এবার আমাকে তোমার পাশে দিদি লাগবে, আমি এটা ওয়েট কমাতে পারছি না। তারপর বিয়ে হলো, তা এখানেই আছো? হ্যাঁ, এখানেই আছি। ওটা কন্ডিশন ছিল বাইরে যাব না? না, ইনফ্যাক্ট আমার এমনই যে ও তো আগে ভাড়া বাড়িতে থাকতো, আমাদের বিয়ে ঠিক হওয়ার পরই আমরা ফ্ল্যাট কিনলাম, দুজনে পছন্দ করে। আমার আসলে জব করে একটা মানে ইচ্ছে ছিল যে আমি জব করে কখনো যদি পারি আমি একটা ফ্ল্যাট কিনবো, কিনে আমি সেটা ইন্টেরিয়ার আমি করব। তো আমরা জন্য ফ্ল্যাট কিনলাম, ওর সমস্ত সেভিংস দিয়ে ফ্ল্যাট কিনলো, আমি আমার সমস্ত সেভিংস দিয়ে ইন্টেরিয়ার করলাম। তো মানে আমার ওয়ান অফ মাই ড্রিম আমার মানে ফুলফিল হয়েছে। তাহলে সংসারও তো করছো সম্প্রীতা? হ্যাঁ, সংসার দুজনের ফ্ল্যাট, মানে দুজনে একসাথেই রয়েছে, আর তো কেউ নেই? না, আর কেউ নেই, বরং যতদিন হ্যাঁ বরং যতদিন মাম্মা আর বাবা ছিল এখানে 1 মাস, আমি তখনও ঠিক বাড়ির মতনই থাকতাম। সকাল 10টায় ঘুম থেকে উঠতাম, মাম্মা সকালে রান্না বান্না করতাম, আমার টিফিন অবধি করে রাখতো। তো উঠে খেয়ে দিয়ে অফিস চলে যেতাম। দাদুদিদাকে মিস করছো? মিস অ্যাকচুয়ালি করি না, কারণ আমি প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন বাড়ি চলে যাই। আর ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও মানে আমার এতটাই মানে সাপোর্টিভ, ও আমার সঙ্গে আমার বাড়ি চলে যায়। আমার বাড়িতে যখন ছেলে নেই, ও আমার বাড়ির একজন মানে ছেলে হয়ে গেছে। বাহ, খুব ভালো। আর আমার শ্বশুর-শাশুড়ি মানে খুবই ভালো, মানে আমি ভাবিনি যে এরকম। ইউ লাকি। ইয়েস, আই এম লাকি। এখনো অবধি আমি লাইফে কখনো ফেলিয়ার পাইনি। আশীর্বাদ করো দিদি, যেন এইভাবেই চলতে পারি। একদম, সবসময় মনের জোর নিয়ে সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী হবে এবং অলওয়েজ লাইফকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করবে হোয়াট এভার কামস। ইয়েস, এনজয় ইউর লাইফ সম্প্রীতা, খুব ভালো থেকো। আই উইশ ইউ অল দ্য বেস্ট এবং কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ দিদি। আসতে
that time 25 seconds. আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Dabur Red Paste, special partner Cucina Small Appliances. এবার আমরা কথা বলবো একটু রিনিকার সাথে। নমস্কার দিদি। তোমার টেলারিং এর বিজনেস, তাই তো? হ্যাঁ দিদি। শিখলে কিভাবে এই কাজ? দিদি বাবার কাছ থেকেই শেখা এই কাজ। বাবা একজন দর্জি। আচ্ছা। বাবার কাছ থেকেই আমি এই কাজটা শিখেছি। ছোটবেলা থেকেই খুব আগ্রহী ছিলাম যে বাবার আমি এই কাজটা শিখবো। বাবাকেও বলতাম যে তুমি আমাকে শেখাও কাজটা। বাবা তখন বলতো তুই এত ছোট তুই কি কাজ শিখবি? 5-6 পড়তাম, তখন দিয়ে টুকটাক কাজ করতাম। ফার্স্টে বাবা লোকের দোকানে কাজ করতো, তো এবার বাড়িতেও টুকটাক কিছু মানে একটা মেশিন ছিল প্রথমে, বাবা টুকটাক কাজ করতো বাড়িতে। এবার যখন বাবা রাতে বাড়িতে আসতো, এই যে কাজ করতো, তখন দেখতাম যে বাবা কাজ করতে পড়াশোনার ফাঁকে ফাঁকে লাস্টে পড়াশোনা কমপ্লিট করে গিয়ে বাবার কাছে দেখতাম যে বাবা কি করে কাজটা করছে। পেপার নিয়ে বসতাম বাবার সামনে, নিজের মন থেকে যেইটুখানি আসতো সেইটুখানি করতাম। এবার বাবা শারীরিক দিক থেকে অসুস্থ, বাবার শ্বাসকষ্টের প্রবলেম, সেহেতু সাইকেলও চালাতে পারতো না বাবা। 2 দিন ভালো থাকতো তো 3 দিন খারাপ থাকতো। বাবা হেঁটে যেতে আসতে বাবার খুব কষ্ট হতো বাবার। তাই বাবাকে বললাম যে বাবা তুমি কাজটা ছেড়ে দাও দোকানের, তুমি চলো আমরা দুজন মিলে আস্তে আস্তে কাজটা শুরু করি। আর যেই দোকানে কাজ করতো ওই দোকানের যে সামান্য মায়না দিত ওই দিয়ে আমাদের সংসার চালানো, আমার মানে পড়াশোনা হতোই না। বাবা তো খুব কষ্ট করে মানুষ করেছে। এবার ছোটোবেলা থেকেই ভাবতাম যে বাবার পাশে, যেহেতু আমাদের ভাই নেই, এবার 2 বোন আমরা, এবার ভাবতাম যে বাবার পাশে কি করে দাঁড়াবো। তারপরে বাবাকে একদিন বললাম তুমি দোকানটা ছেড়ে দাও। বাবা দোকানটা ছেড়ে দিল। সেই বাবার কাছে কাজ শিখে পুরোটা আমি এখন পুরোপুরি সব কিছুই পারি, চুড়িদার, ব্লাউজ, বাচ্চাদের ফ্রক সব কিছুই পারি। কিন্তু প্রথম তো সেরকম ভাবে তো কিছু মানে আয়টা তো হতো না। কিন্তু বাবা যে যেই দোকানে থাকতো ওই দোকানের লোকে বাবাকে খুব ভালোবাসতো, বাবাকে সেই বাবার কাজটাকে খুব পছন্দ করতো। যখন বাবা ওই কাজটা ছেড়ে দিয়ে যখন বাবা বাড়িতে আস্তে আস্তে শুরু করলো, যখন রাস্তায় বেরোতো তখন লোকে জিজ্ঞেস করতো দাদা আপনি ওই দোকানে থাকেন না? তখন বাবা বলতো না আমি ছোট একটা দোকান খুলেছি নিজের বাড়িতেই। এবার দোকানটা যে বাবা বাইরে খুলবে সে কেনার মতন সামর্থ্য আমাদের ছিল না। লোকে আস্তে আস্তে জানলো, যখন রাস্তায় বেরোতো বাবা কন্ট্যাক্ট নাম্বার দিত, অ্যাড্রেস বলতো, আস্তে আস্তে আসতো। বা আমি কাটিং করে দিতাম, বাবা সেলাই করতো। এরকম করতে করতে একটা কারিগর থেকে 10টা কারিগর, আজকে আমাদের দিদি 15-20টা কারিগর। কতদিন হয়ে গেল দোকানটা হয়েছে? 7-8 বছর হয়েছে। বাবা চালাতো, সেটা আমি ধরেছি দিদি, সেটাকে এই 3 বছর হয়েছে যে আমি ধরেছি। তোমার পড়াশোনা সব শেষ হয়ে গেছে না রিনিকা? দিদি আমি 3rd ইয়ারে পড়ছি। দুটো একসাথে করতে পারছো? দিদি সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে 8টা পর্যন্ত আগে টাইমলি আমার পড়াটা করতে হয়, তারপরে বাকিটা টাইম দোকানেই থাকি। যখন স্পেশাল কোনো ক্লাস থাকে তখন আমি কলেজ যাই, তখন বাবার দোকানটা সামলাই, এসে আমি আবার দোকানদারি করি, দোকানে থাকি, স্টুডেন্ট পড়াই, আবার বিকেলবেলা পড়ানো শেষ করে আবার সেই দোকানে রাত 11টা পর্যন্ত চলে। তোমার এই দোকান কোথায়? ত্রিবেণীতে। আচ্ছা, তো পুজো এসে গেল তো, এবার তো প্রচুর চাপ। দিদি পুজোর সময় তো প্রচুর চাপ রয়েছে। এবার তো চুড়িদারের পিস মানে সমস্ত রকম আস্তে আস্তে পিসগুলোও তুলেছি, তারপরে শাড়ি, অনেক রকম নেটের কালেকশন যেগুলো রয়েছে সমস্ত রকম সবকিছু থাকে। তো বিভিন্ন ধরনের তো মানুষ হয় রিনিকা, কত রকমের কাস্টমার আসে? দিদি অনেক, সে মানে বিশাল দিদি, বলে শেষ করা যাবে না। দেবে একজন, দিয়ে বলবে 3 বছর পরে এসে বলবে আমার জিনিসটা দাও। তখন দেবো কোথা থেকে? তাও ওদেরকে বলি তুমি 2 দিন ঘুরে আসো দিদি। এমনকি আমাদের একটা কার্ড থাকে, কার্ডে নাম্বার থাকে, যদি সেটা নিয়ে আসে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। সেটাও বলে ভিজে গেছে, হারিয়ে গেছে, ঘর পরিষ্কার করতে গিয়ে ফেলে দিয়েছে। তাকে সেই মাল খুঁজে বার করা। হ্যাঁ দিদি, তখন তো এবার দিদি বছরের পর খাতা তো চেঞ্জ হয়, যে খাতায় নাম্বারিংটা করা থাকে খাতা চেঞ্জ হয়, তখন আমরা খাতা কোথায় পাবো? এবার সেই খুঁজে এবার কাস্টমারকে তো ফেরানো যাবে না, খুঁজে খাতা বার করে 2 দিন পরে যখন আসে জিনিসটা সে নিয়ে যায়। আবার এরকম আছে দিদি, দিয়ে যাবে জিনিসটা, বলা হয় তাদেরকে দেখো তোমার এই পিসটাতে কিন্তু আসছে না, তোমার এই কাপড়টা এরকম আসবে এরকম, তখন বলবে হ্যাঁ ঠিক আছে আসছে না বুঝেছি। যখন জিনিসটা নিতে আসবে দিদি কেন আমার এটা হয়নি, হাতাটা কেন বড় হয়নি, তুমি কেন হাতা ছোট করে দিয়েছে? আমি দেখো তোমাদের কাপড় তো আমরা রেখে দেবো না, আমাদের কাপড়ে যতটা এসছে ততটা চেষ্টা করেছি। বলছে না দিদি আমি তো এরকম বলে যাইনি। মজার অভিজ্ঞতা। হ্যাঁ দিদি প্রচুর, দিদি এরকম মানে প্রচুর কাস্টমার আছে, একজন এক রকম, সবাইকে সামলাতে হয়। মানে এই লাইনে এসে নানা রকম অভিজ্ঞতা হয়েছে। কাজটা যে বাবার কাছে শিখে যে আজকে আমি বাবার পাশে দাঁড়াতে পেরেছি, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। হ্যাঁ দিদি, ভাই নেই আমাদের, বাবাকে তো দেখতেই হবে। আর বাবা সামলায় এই ব্যবসা? দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে। তুমি কবে বিয়ে করবে? দিদি এখনো দেরি আছে, আগে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মাকে একটা জায়গায় করে দিই ঠিকঠাক ভাবে, যাতে বাবা
আমি বিয়ের পরেও দিদি এই কাজটা চালাতে চাই, হ্যাঁ। যাতে আমি বাবা মার পাশে দাঁড়াতে চাই। তাহলে ব্যবসা কি হবে, তোমাকে দেখতে হবে। হ্যাঁ দি, আমি এটাও বলেছি বাবাকে, তুমি কোনো চিন্তা করবে না, তোমার পাশে আছি, তোমার এই ব্যবসা সামলাবো, সামলানোর জন্য তো শিখেছি তোমার কাছ দিয়ে সব কিছু, তুমি চিন্তা করবে না। খুব ভালো, এইভাবে এগিয়ে যাও রেনিকা। আমার অনেক শুভেচ্ছা রইলো তোমার তুমি জন্য। আশীর্বাদ করো যাতে আমি অনেক বড় হতে পারি, বাবা মার পাশে থাকতে পারি। নিশ্চয়ই থাকবে, তুমি ভালো মেয়ে, এইভাবেই জীবনে এগিয়ে যাবে রেনিকা, হাসি খুশিতে সবসময় মজায় থাকবে। হ্যাঁ দিদি, তুমি আশীর্বাদ করো। অল দ্য বেস্ট। যাও, স্টপ, আরামসে, ধীরে সুস্থে। Renika time 30 seconds. First round এর স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৌমিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সম্প্রীতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে রাখি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে রেনিকা 5 পয়েন্টস। মৌমিতার পছন্দ মাইক্রোওভেন, সম্প্রীতার পছন্দ টিভি ক্যাবিনেট, রাখির পছন্দ ইন্ডাকশন ওভেন, রিনিকার পছন্দ টোস্টার। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে মৌমিতা, মৌমিতার জন্য গিফট আছে। সানরাইজের তরফ থেকে 5 লিটারের মাস্টার্ড অয়েল মৌমিতার জন্য। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল সকলের জন্য। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট অরিত্র এবং অন্বেষা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে আমরা গিফট পাবো হচ্ছে সানপিকের তরফ থেকে গানের কথায় কোন দুটি বয়সের উল্লেখ রয়েছে? বলো। রাখি 21 আর 28। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে। রাখি রাখি -5। একটা গান হয়ে যাক। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। 3
নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে কফি মেকার। অনেকগুলো শব্দ টিভি স্ক্রিনে আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে। বলো রাখি। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে। 5 পয়েন্টস। সঙ্গে কফি মেকার। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারণ ওই শুধু যে আমার, হো, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারণ ওই শুধু যে আমার, কারণ ওই শুধু যে আমার, কারণ ওই শুধু যে আমার। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টেবিল ফ্যান। আজ গুনগুন গুনছে আমার একই গুঞ্জারণ, গানের সুরে পেলাম একার প্রাণীর নিমন্ত্রণ। গুনগুন গুন গুনছে আমার একই গুঞ্জারণ, গানের সুরে পেলাম একার প্রাণীর নিমন্ত্রণ। গানের কথা অনুযায়ী কোথায় গুঞ্জরণ হওয়ার কথা বলা হয়েছে? বলো সম্প্রীতা। মনে বা প্রাণে। টাইম আপ। কি হতো? গুন 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 কুঞ্জে আমার। সরি সম্প্রীতা, -5। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। দেখো একটা চোখের ছবি দেখতে পাচ্ছি, এমন একটি গান যার মধ্যে চোখ শব্দটা আছে। বলো মমিতা। চোখেতে শ্রাবণ যায় গুনগুন, বাদল আসে যায় রুমঝুম। 5 পয়েন্টস। সঙ্গে বারবিকিউ গ্রিল। আমাদের এই রাউন্ডে হাই স্কোরার দুজন, রাখি মমিতা, দুজনেই 5 পয়েন্টস। মমিতা এবং রাখির জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডাবল রেড প্রেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট শ্রীতম। এটা আমাদের হেডফোন রাউন্ডের খেলা। কানে তোমাদের হেডফোনে গান বাজবে, গানটাই শুনতে পাবে, আর কিন্তু কিছু শুনতে পাবে না। শ্রীতমা তোমাদের জন্য 5টা করে শব্দ নিয়ে এসছে, সেই শব্দগুলো পড়ে শোনাবে, তোমাদেরকে বুঝতে হবে, লিপারেট করতে হবে। শব্দগুলো কি? সময় পাবে 1 মিনিট, তার মধ্যে প্রত্যেকটি সঠিক শব্দ গেস করার জন্য 2 পয়েন্টস করে পাবে। মোট 10 পয়েন্ট স্কোর করার সুযোগ 1 মিনিটে। রাখি হেডফোন পড়ো। বর্ষায় যখন কাজে বেরো তার আগে কি মনে হয়? যাব কি যাব না ভেবে ভেবে আর যাওয়া হলো না। স্টার্ট শ্রীতমা। কাঁঠাল, কাঁঠাল, কাঁঠাল। সুরসুরি, সুরসুরি। ভাল্লুক, ভাল্লুক, পাটকল। পাপড়ি, পাপড়ি। কিশমিশ, 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 হিসপিস। কিশমিশ, হ্যাঁ কিশমিশ, কিশমিশ। ভাল্লুক, পাটকল। ভাল্লুক। একটাই পারোনি, সেটা হচ্ছে ভাল্লুক। 4টে পেরেছো, 8 পয়েন্টস। হাজবেন্ড ভালোবেসে কি বলে? আমি কলকাতার রসগোল্লা। স্টার্ট। বালতি, হ্যাঁ বালতি, পাতি, ফলাফল, ময়দা, ময়দা, ফলাফল, পলতা, পলতা, ফলাফল।
মিষ্টি মিষ্টি, ঝির ঝিরি ঝির ঝিরি ঝির ঝিরি চিনি চিনি, স্কুল হ্যাঁ স্কুল সলতে, স্কুল জল জল, ঝির ঝিরি ঝির ঝিরি চিনি, যে চারটে পারোনি শোনো এবার। বালতি, ফলাফল, ঝিরঝিরি আর স্কুল, এগুলো পারোনি। একটা পেরেছো 2 পয়েন্টস। হাজবেন্ডের কাজকর্ম দেখে কি মনে হয়? মার ঝাড়ু মেরে ছেটিয়ে দিলে। স্টার। চুরমুর, চুরমুর, সবুজ, খিচুড়ি, খিচুড়ি, এঁচড়। জোনাকি, জোনাকি, মশারি, মশারি, ঝকঝকে, ঝকঝকে, ঝরঝরে। যেগুলো পারোনি শুনে নাও। তুমি চুরমুর পারোনি, খিচুড়ি আর ঝকঝকে। দুটো পেরেছো 4 পয়েন্টস। কেমন লাগছে শ্রীতমাকে? তোকে হেভি লাগছে। স্টার শ্রীতমা। তুলতুলে, তুলতুলে, সুরসুরি, তুলতুলে, তুলতুলি, তুলতুলে, তুলতুলিয়া, তুলতুলে, তুলতুলে, বেগুন, বেগুন, বেলুন, বেগুন, বেগুন, উনুন, সুচ, সেলাই, সেলাই, সানাই, সানাই, সেলাই। যে দুটো পারোনি শুনে নাও। তুমি যেই দুটো পারোনি সেটা হচ্ছে উনুন আর সানাই। তিনটে পেরেছো 6 পয়েন্টস। শ্রীতমা থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো শ্রীতমার জন্য মাচ। একটা জোরে হাততালি। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রাখি 8 পয়েন্টস। রাখির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে রেনিকা 6 পয়েন্টস। সানরাইজের তরফ থেকে মশলা এবং তেল রেনিকার জন্য। থার্ড পজিশনে আছে সংকৃতা 4 পয়েন্টস। সংকৃতার পছন্দ ইলেকট্রিক ফ্যান। ফোর্থ পজিশনে আছে মৌমিতা 2 পয়েন্টস। মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং জুস গ্লাসের সেট মৌমিতার। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। তোমার ঠাকুমা, তার একমাত্র জামাই, তার একমাত্র শ্যালক তোমার কে? এবার বলো মৌমিতা। আমার বাবা, বোঝাও। আমার ঠাকুমা, তার একমাত্র জামাই মানে হচ্ছে আমার পিসে মশাই, আমার পিসে মশাইয়ের শালাবাবু হচ্ছে আমার বাবা। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট।
শব্দ এসছে, প্রত্যেকটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি অর্থপূর্ণ শব্দ হবে। এবার বলো রেনিকা। পটল। বোঝাও। পাপড়ের প, চাটনির ট আর লবঙ্গের ল। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। বাঙালি মেয়ে ঘরে ঘরে, নামটি ভারী মিষ্টি, বায়ু হয়ে বর্ষাকালে সেই আনে বৃষ্টি। এবার বলো রেনিকা। মেঘা। কে পারতো? মৌসুমী। বোঝাও। বাঙালির ঘরে ঘরে নামটি ভারী মিষ্টি, আমাদের ঘরে ঘরে নাম মেয়েদের মৌসুমী, আর বর্ষাকালে মৌসুমী বায়ুর জন্য বৃষ্টি হয়। সরি রেনিকা, -10। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। ওপর নিচের ক্লু, দেবতা নারায়ণ তুলনায় গৃহস্থ ঘরে সেবা হয়। পাশাপাশি ক্লু, জীবন পথে লাভ হয়, জীবনের দাম কম নয়। এবার বলো রেনিকা। ওপর নিচ হলো অতিথি আর পাশাপাশি হলো অভিজ্ঞতা। 20 পয়েন্টস। সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 185 লিটারের ফ্রিজ। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর রাখি। স্কোর 23, মমিতা স্কোর 47, সম্প্রীতা স্কোর 14, রেনিকা স্কোর 41। দিদি নাম্বার 1 হবার লড়াই আছে 3 জন, রাখি, মৌমিতা এবং রেনিকা। সবাই খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। তালবেশ শুধু দেওয়া আছে, একটা শব্দে উত্তর। এবার বলো রাখি। গরম মশলা। রাখি বলছে গরম মশলা, যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস। দেখা যাবে। সঙ্গে 185 লিটারের ফ্রিজ। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 রাখি দে সরকার with 53 পয়েন্টস। রাখির জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চালতা, চানাচুর, রজনীগন্ধা, গন্ধরাজ, জলপাই। জলপাই, গন্ধরাজ, রজনীগন্ধা, চানাচুর, চালতা। একদম রাইট আনসার। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার রাখি। এটা তোমার সম্প্রীতা মেমেন্টো, এটা মমিতার মেমেন্টো, রেনিকা তোমার উইনারের ট্রফি রাখি। দিদি নাম্বার 1 ব্যাজ, নাম্বার 1 স্যাশ তোমার। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মেয়ে অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মেয়ে অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকেও গিফট হ্যাম্পার আছে সকলের জন্য। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম।
আজকের মতন এই পর্যন্তই, সকলের থেকে বিদায় চাইছি। ভালো থাকুন, সবাইকে নমস্কার।